ওয়েলকাম টু দ্য স্টোরি রেডিও চ্যানেল। আজকে আমাদের নিবেদন রোজমেরি টিম্পারলির লেখা ক্রিসমাস মিটিং। গল্পটি আমরা নিয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে উষসী, মেয়েটির চরিত্রে অন্বেষা, ছেলেটির চরিত্রে আমি স্বাগত এবং বাড়িওয়ালির চরিত্রে হেনা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে ক্রিসমাস মিটিং। এর আগে কোনোদিন একা বড়দিনের ছুটি কাটায়নি মেয়েটি। ঘুরতে ঘুরতে এসে পড়েছিল এই নির্জন অঞ্চলে। একা একা বসেছিল সাজানো গোছানো ঘরে। কেমন একটা অলৌকিক অনুভূতি আচ্ছন্ন করে ফেলছিল তার মনকে। মাথায় এক রাশ ভৌতিক চিন্তা। এই ঘরে কত লোক থেকে গিয়েছে। অতীতের শব্দ আর গন্ধ, সে শব্দ আর সে গন্ধ যেন মেয়েটির চেতনার প্রান্ত সীমাকে ছুঁয়ে যাচ্ছে। একটু চেষ্টা করলেই সেগুলো যেন ধরা পড়বে তার কাছে, যেন অতীতের মধ্যেই ডুবে যাচ্ছে। অতীন্দ্রিয় অনুভূতির মধ্যে ধরা পড়তে চাইছে গোটা অতীত। অতীতের সমস্ত বড়দিনগুলো পাগলের মতো তালগোল পাকিয়ে আসছে তার মনে। শৈশবের বড়দিন, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জানলায় ক্রিসমাস গাছ, পুডিংয়ের মধ্যে লুকানো 6 পেন্স, প্রত্যুষের তরল অন্ধকারে ঘুম ভেঙে জেগে ওঠা, পায়ে মোজা পরা, সমস্ত খুঁটিনাটি মনে পড়ছে এক এক করে। বয়ঃসন্ধিকালের বড়দিন, বাড়িতে মা বাবার সঙ্গে দিন কাটানো, যুদ্ধ থেকে আসা পত্রগুচ্ছ। না, কিছুই ভুলে যায়নি মেয়েটি। মনে পড়ছে যৌবনোচ্ছল দিনগুলির কথা। যৌবনের বড়দিন, প্রেমের ছোঁয়া লেগেছে জীবনে, সঙ্গে প্রেমিক। বরফ পড়ছে, মন মন্ত্রমুগ্ধ। লাল মদ, চুমু, মধ্যরাত্রির আগে পর্যন্ত অন্ধকার পথে মনের খুশিতে হেঁটে বেড়ানো। পায়ের নিচের জমি বরফে ঢেকে সাদা, মাথার উপরে কালো আকাশ, সেখানে অসংখ্য তারা, হীরের মতো উজ্জ্বল। সারা জীবনের সমস্ত বড়দিনগুলো এসে যেন ভিড় করছে মেয়েটির মনের আকাশে। আর এই প্রথম একলা কাটানো বড়দিন। আজ মেয়েটি নিঃসঙ্গ, একান্ত একলা। কিন্তু না, মুহূর্তগুলো নির্জনতায় ভরা নয়। অতীতের এবং বর্তমানের যারা ক্রিসমাসের অবকাশের দিনগুলো একা একা কাটিয়েছে বা কাটাচ্ছে, অনুভূতির জগতে মেয়েটি তাদের সাথী। মনে হচ্ছে এখন যদি চোখ বন্ধ করে তাহলে তার কাছে অতীত বা ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। থাকবে শুধু সীমাহীন বর্তমান, আর তা হলো সময়। কিন্তু যত বড় বিশ্বনিন্দুকে হও না কেন যত বড় অধর্মাচারী, বড়দিনের সময় একলা দিন কাটাতে হলে একটা অদ্ভুত অনুভূতি তোমাকে পেয়ে বসবেই বসবে। বিশেষ করে আজকের মতো এই বিষণ্ণ সন্ধ্যায়। তাই এক যুবক যখন এসে মেয়েটির ঘরে ঢুকলো, তখন কেমন যেন স্বস্তি পেল সে। না, এর মধ্যে কোনো রোম্যান্টিক ব্যাপার নেই। একথা ঠিকই যে মেয়েটি আসলে একজন মহিলা। তার বয়স প্রায় 50। সে একজন অবিবাহিতা স্কুল শিক্ষিকা। ছাত্রী শাসন করতে করতে তার মুখখানাই বোধ করি করাল দর্শন হয়ে গিয়েছে। মাথার চুল অবশ্য এখনো কালোই রয়েছে, কিন্তু চোখের দৃষ্টি হয়ে পড়েছে ক্ষীণ। অথচ একদা তার চোখ দুটি কি সুন্দর, কি উজ্জ্বল ছিল। লোকে তার চোখের প্রশংসা করত, গর্বে ভরে উঠত তার মন। যে ছেলেটি তার ঘরে ঢুকলো সে একেবারে ছেলে মানুষ,
ওর বয়স 20 বছরের বেশি নয়। ছেলেটির পোশাক পরিচ্ছদ রীতিনীতি বর্জিত। মনের মতো রঙের টাইটা ভাঁজে ভাঁজে ঢেউ খেলানো ভাবে ছড়িয়ে পড়েছে বুকের ওপর। গায়ে কালো রঙের মখমলের জ্যাকেট, থোকা থোকা বাদামি রঙের চুল এসে পড়েছে কপালের ওপর। চুলে অনেক দিন নাপিতের কাঁচির ছোঁয়া পড়েনি, পড়লে ভালো হতো। ছেলেটির পোশাক পরিচ্ছদের দুর্বলতাটা ঢাকা পড়ে গিয়েছে তার চেহারার বৈশিষ্ট্যে। ওর চোখ দুটি সংকীর্ণ, চোখের তারা দুটি নীল, দৃষ্টি মর্মভেদী। খাড়া নাক আর দৃঢ় চিবুকের গড়নের মধ্য দিয়ে ফুটে উঠছে একটা গর্বের ভাব। না, ছেলেটাকে দেখে মোটেই শক্তিশালী মনে হচ্ছে না। ওর দেহে মাংস বা মেদের বাহুল্য নেই। দেহের কাঠামোর উপর যেন কেবল মসৃণ চামড়ার আবরণ রয়েছে। চামড়ার রং সাদা, খুব সাদা, ফ্যাকাশেও বলা যেতে পারে। আচমকা ঘরে ঢুকলো ছেলেটি। কোনো রকম জানা না দিয়ে ঢুকেই মেয়েটিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। দুঃখিত, আমি ভেবেছিলাম এটা আমার ঘর। ছেলেটি বেরিয়ে যাচ্ছিল, তারপর দরজার বাইরে গিয়ে একটু ইতস্তত করে বলল, আচ্ছা, আপনি কি একলা? হ্যাঁ। বড়দিনের সময় একলা থাকতে কেমন কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? আমি কিছুক্ষণ বসে আপনার সঙ্গে একটু গল্প গুজব করলে বিরক্ত হবেন না তো? নিশ্চয়ই না, বরং খুশিই হব। মৃদু হেসে মেয়েটি বলল। ছেলেটি আবার ঘরে ঢুকলো, বসলো আগুনের পাশে। আমি এ ঘরে ঢুকে পড়ায় আশা করি আপনি কিছু মনে করেননি। আমি কোনো উদ্দেশ্য নিয়ে এ ঘরে আসিনি। বিশ্বাস করুন, সত্যি আমি ভেবেছিলাম এ ঘরখানা আমার। এ বড্ড ভুল হয়ে গিয়েছে। আপনি ভুল করেছেন বলে আমি খুশিই হয়েছি। ভুলটা করেছিলেন বলেই তো আপনার সঙ্গে আমার আলাপ হলো। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আচ্ছা, কি ব্যাপার? তরুণ আগন্তুক প্রশ্ন করল। আপনি তো দেখছি একেবারে ছেলে মানুষ। বড়দিনের সময় আপনি একলা কেন? গায়ে আমাদের বাড়িতে আমি যাব না। হ্যাঁ, লোকজনের ঝামেলা আমার একদমই ভালো লাগে না। লোকজনের ভিড়ে আমার কাজের খুব ক্ষতি হয়। আমার লেখার কাজ একদম আটকে যায়। আপনি বুঝি একজন লেখক? হ্যাঁ। যুবকের মুখে সলজ্জ হাসি ফুটে উঠল। তাই নাকি? যুবকের পোশাক পরিচ্ছদ আর ভাবভঙ্গির একটা মানে এতক্ষণে খুঁজে পেল মেয়েটি। ও সত্যিই নিজেকে লেখক বলেই বিশ্বাস করে। নয় তো। উৎসাহের সঙ্গে যুবক বলে উঠল, কিন্তু মুশকিল কি জানেন? আমার বাড়ির লোকেরা এটা মোটেই বুঝতে চায় না। তাদের ধারণা আমি অকর্মণ্য, অপদার্থ, জীবন পলাতক। সংসারী লোকেরা কবেই বা শিল্পীর সমাদর করতে পেরেছে? ঠিকই বলেছেন, একটা দামি কথা বলেছেন। তেল নুন লকড়ির চিন্তা যাদের সারা মনকে আচ্ছন্ন করে রেখেছে, তারা কি করে কবি বা শিল্পীর প্রতিভার সঠিক মূল্যায়ন করবে? কিন্তু তাই বলে অনাবশ্যক সমালোচনাই বা কেন করবে? যুবকের কথার সুরে কেমন একটা আরতি ফুটে উঠল। যাক যাক, ওসব বিষয়ে লোকেদের কথা ছেড়ে দিন। তা আপনি এখন কি লিখছেন? আমার কবিতা এবং আমি। কবিতা আর ডায়েরি একসঙ্গে। ডায়েরিটা খুবই মূল্যবান। এটা সঙ্গে থাকায় কবিতাগুলোর সঠিক তাৎপর্য বোঝা যাবে। অর্থাৎ কবির কোন মানসিকতা থেকে কোন কবিতার জন্ম, তা ধরতে পারা যাবে। বাহ, চমৎকার। তরুণকে একটু উৎসাহ দেওয়ার জন্য মেয়েটি বলল, হ্যাঁ, যা বলছিলাম, ফ্রান্সিস ব্যান্ডেলের আমার কবিতা এবং আমি একবার শুধু ছেপে প্রকাশিত হোক, দেখবেন কিরকম সাড়া পড়ে যায়। আমারই নাম ফ্রান্সিস ব্যান্ডেল। যুবক নিজের বুকে হাত দিয়ে সগর্বে বলল। একটু থামল তরুণ, উত্তেজনায় হাঁপাচ্ছেও। তারপর আবার শুরু করলো।
জানেন, আমার বাড়ির লোকেরা কি বলে? বলে কবিতা লিখে কি হবে? আমি নাকি এখনো ছেলে মানুষ। কিন্তু আমি তো নিজেকে একেবারেই ছেলে মানুষ ভাবি না। বরং এক এক সময় মনে হয় আমি যেন পরিণত চিন্তা শক্তির অধিকারী এক বৃদ্ধ। সামনে মৃত্যু নিয়ে আসছে অবলুপ্তির অন্ধকার, অথচ জীবনে কত কিছু করা বাকি রইল। সৃজনশীলতার চাকায় আপনি দ্রুততর বেগে আবর্তিত হতে চান। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আপনি আমায় ঠিক বুঝতে পেরেছেন। জানেন, আমার দৃঢ় বিশ্বাস আমার সৃজনী শক্তি আছে। একদিন না একদিন আপনি আমার লেখা ঠিক পড়বেনই। বলুন বলুন, আপনি পড়বেন তো? যুবকের গলার স্বরে মিনতি আর ব্যগ্রতা ঝরে পড়ল। ঠিক বলছেন তো? ছেলেটিকে আশ্বস্ত করবার জন্য মেয়েটি বলে উঠল, ঠিকই বলছি, কিন্তু এতক্ষণ গল্প করছি, আপনাকে তো কফি খাওয়ানো হয়নি। একটু বসুন, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। ভিতরে ছোট্ট কিচেনে গেল মেয়েটি। পার্কোলেচারে কফি তৈরি করলো। 2 কাপ কফি আর কেক নিয়ে যখন বসবার ঘরে এলো সে, তখন যুবককে আর দেখতে পেল না। সে চলে গিয়েছে। খেয়ালি তরুণ কি নিজের খেয়ালি চলে গিয়েছে, নাকি আমার কোনো আচরণেও মনে মনে আহত হয়েছে? ওকে না দেখে আশাহত হলো সে। এসব ভাবতে ভাবতে একা একাই কফিটা শেষ করলো সে। ঘরের এক কোণে একটা বইয়ের শেলফ ছিল। শেলফটা বইয়ের ঠাসা। এর জন্য বাড়িওয়ালি বারবার মেয়েটির কাছে ক্ষমাও চেয়েছিলেন। বলেছিলেন, বইয়ের তাকটার জন্য আপনি কিছু মনে করবেন না মিস, এ হলো আমার স্বামীর বই। তিনি হলেন এই বই অন্তপ্রাণ, কিছুতেই এইসব বই হাতছাড়া করবেন না। কিন্তু মুশকিল হচ্ছে, এই বইগুলো রাখবার জন্য বাড়িতে অন্য কোনো জায়গাও নেই। বইগুলো ঘরের একটা কোণ আটকে রেখেছে, তাই ঘরের ভাড়াও একটু কম ধরেছি। না না, আমি কিছু মনে করব না। ল্যান্ডলেডিকে আশ্বস্ত করবার জন্য বলেছিল সে। বইয়ের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। কিন্তু শেলফের বইগুলোকে দেখে তো ঠিক বন্ধু ভাবতে ইচ্ছে হচ্ছে না। অলসভাবে একখানা বই টেনে বার করলো সে, আর বার করে চমকে উঠল। এ কি অদ্ভুত ব্যাপার! এ কোন বই তার হাতে এলো? ভাগ্য দেবতাই কি তার হাত দিয়ে এই বইখানাকে টেনে বার করলেন? এ কি বিচিত্র খেয়াল ভাগ্য দেবতার! একটা সিগারেট ধরিয়ে পুরনো ছেঁড়া খোড়া বইখানা খুলল সে। পাতলা চটি বই, নাম আমার কবিতা এবং আমি। প্রকাশকাল 1852 খ্রিস্টাব্দের বসন্তকাল। কবিতাগুলি কাঁচা হাতের হলেও জীবন্ত। কবির ভবিষ্যৎ সম্ভাবনাময়। উজ্জ্বল স্বাক্ষর রয়েছে কবিতাগুলির মধ্যে। সঙ্গে আবার ডায়েরিও রয়েছে। ডায়েরির লেখা ব্যক্তিগত আবেগের দ্বারা প্রভাবিত নয়, বরং বেশ বাস্তবধর্মী। কৌতূহলী হয়ে পাতা উল্টাতে লাগলো মেয়েটি। শেষ পাতায় এসে ডায়েরির শেষ এন্ট্রিটা দেখে স্তম্ভিত হয়ে গেল সে। শেষ পাতায় ছাপার অক্ষরে রয়েছে, বড়দিন 1851 খ্রিস্টাব্দ। এই প্রথম একলা বড়দিনে ছুটি কাটাচ্ছি। আজকে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। বিকেলে বেরিয়ে সন্ধ্যায় যখন ঘরে ফিরে এলাম, দেখলাম মধ্যবয়সী এক ভদ্রমহিলা আমার ঘরে বসে আছেন। প্রথমটায় ভাবলাম আমার নিজেরই হয়তো ভুল হয়েছে, আমি নিজেই হয়তো ভুল করে অন্য কারোর ঘরে ঢুকে পড়েছি। পরে দেখলাম তা নয়, আমি আমার ঘরেই ঢুকেছি। অনেকক্ষণ কথা বললাম ভদ্রমহিলার সঙ্গে। তারপর কি আশ্চর্য, ভদ্রমহিলা আমার চোখের সামনে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। উনি নিশ্চয়ই কোনো জীবিত মানুষ নন, নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। কিন্তু আমি ওকে ভয় পাইনি, মোটেই ভয় পাইনি। বরং ভদ্রমহিলাকে
আমার বেশ পছন্দই হয়েছিল। আর লিখতে পারছি না। আজ রাতে আমার শরীরটা মোটেই ভালো লাগছে না। বুকটা কেমন ধড়ফড় করছে, সারা শরীরটা কেমন যেন একটা অস্বস্তির ভাব। এরকমটা তো আমার আগে কখনো হয়নি। এর আগে কোনোবার বড়দিনের সময় তো অসুস্থ হয়ে পড়িনি। তাহলে কি আমি ভয় পেয়েছি? শেষ এন্ট্রির পর প্রকাশকের কয়েক লাইন মন্তব্য রয়েছে। ডায়েরির শেষ এন্ট্রি ফ্রান্সিস ব্যান্ডেলের শেষ লেখা। 1851 খ্রিস্টাব্দের বড়দিনের রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণের মৃত্যু হয়। ডায়েরিতে যে মধ্যবয়সী ভদ্রমহিলার কথা বলা হয়েছে, সম্ভবত ফ্রান্সিস ব্যান্ডেলকে জীবিত অবস্থায় তিনিই শেষ দেখেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করবার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। তার আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের চেষ্টা সফল হয়নি। উল্লিখিত ভদ্রমহিলা এসে আমাদের সঙ্গে দেখাও করেননি। সেই মধ্যবয়সী ভদ্রমহিলার পরিচয় আজও রহস্যাবৃতই রয়ে গিয়েছে। শুনছিলেন ক্রিসমাস মিটিং। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এডিটিং এবং পোস্টার মেকিংয়ে স্বাগত এবং আমি শিবম। আপনাদের যদি কোনো গল্প পছন্দ হয়ে থাকে তবে সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের গল্পতে।